নমস্কার। কেবল কণ্ঠে বাংলা কবিতা এই ইউটিউব চ্যানেলে যারা ছন্দ শিখুন সহজে এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সকলকে স্বাগত। আমরা প্রথম পর্বে ছন্দ বিষয়ে প্রাথমিকভাবে কিছু বুঝেছি এবং ছন্দ গঠনের উপকরণগুলি নিয়ে আলোচনা করেছি। কয়েকটি কথা আমরা একটু জেনে নেব। আমরা যে ভাষায় কথা বলি, অর্থাৎ আমাদের কথিত মুখের ভাষা একটানা চলে না। মনের ভাব অনুসরণ করে তার ভঙ্গি নিয়ন্ত্রিত হয় তার গতি ও বিরতির দ্বারা। ভাব অনুযায়ী একটা ঝোঁকে তার শুরু হয়, তারপর থামে, আবার চলে। এই চলা আর থামা, গতি ও বিরতির দ্বারা সাজানো যে শব্দগুচ্ছ তাকে বলা হয় বাক্পর্ব। প্রত্যেক বাক্পর্বের প্রথমেই থাকে একটা ঝোঁকের বেগ, এবং বেগ ক্রমশ স্তিমিত হয়ে বাক্পর্বের শেষে এসে বিশ্রাম নেয়। এই বেগ ও বিরতি ভাষাকে তরঙ্গিত করে তোলে। ভাষার এই তরঙ্গিত ভঙ্গিকেই ছন্দ বলা হয়। বেগ ও বিরতিজনিত স্পন্দনময় তরঙ্গভঙ্গিকে বলবো ছন্দস্পন্দ বা রেদিম। গদ্য ও পদ্য উভয় ভাষাতেই এই ছন্দস্পন্দ রয়েছে। পার্থক্য হল, গদ্যের স্পন্দ অনির্দিষ্ট বা অনিয়মিত, আর পদ্যের স্পন্দ সুনির্দিষ্ট এবং সুপরিমিত, অর্থাৎ তার বাক্পর্বগুলির অন্তর্গত ধ্বনিগুলি সমপরিমাণ। গদ্যস্পন্দ উৎপন্ন হয় অপরিমিত পর্বযোগে, আর পদ্যস্পন্দ উৎপন্ন হয় সুপরিমিত পর্বযোগে। ছন্দশাস্ত্রের প্রাথমিক কাজই হল পদ্য রচনার পর্ব কিভাবে পরিমিত হয় তা নির্ণয় করা। এই জন্য প্রথমে পদ্যের পর্ব বিভাগ করা প্রয়োজন। কবিতার একটা লাইন পড়তে গেলে দেখব যে আমাদের উচ্চারণে প্রত্যেক ধ্বনিগুচ্ছের প্রথমে থাকে একটা ঝোঁক, তারপর তা ক্রমশ স্তিমিত হয়ে ঝোঁকের অবসান ঘটায়, ফলে আসে উচ্চারণ বিরতি। ছন্দের পরিভাষায় এই ঝোঁককে বলা হয় প্রস্বর বা স্ট্রেস, আর উচ্চারণ বিরতি হল জ্যোতি অর্থাৎ পজ। অর্থাৎ প্রস্বরের দ্বারা একটি পর্বের গতি সূচিত হয় এবং জ্যোতির দ্বারা সেই পর্ব গতির বিরাম ঘটে। যেমন দুটি লাইন: হাজার হাজার বছর কেটেছে, কেহ তো কহেনি কথা, ভ্রমর ফিরেছে মাধবী কুঞ্জে, তরুরে ঘিরেছে লতা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পর্বের সূচনায় প্রস্বর চিহ্নিত হয়েছে শীর্ষস্থ তির্যক চিহ্ন দিয়ে, আর দণ্ড চিহ্নের দ্বারা নির্ণীত হয়েছে বিরতি বা পর্বান্ত। এই উদাহরণের প্রতিটি লাইনে দেখা যাচ্ছে 4টি করে পর্ব ভাগ করা হয়েছে 4টি জ্যোতির দ্বারা। কিন্তু আমরা গভীরভাবে দেখব যে সবগুলি জ্যোতি সমান পর্যায়ের নয়। শেষ অর্থাৎ চতুর্থ জ্যোতিটি লাইনটির এবং তার অর্থের পূর্ণতা জ্ঞাপক, তাই এটি স্পষ্টতম। এই জ্যোতিকে বলা হয় পূর্ণ জ্যোতি। দ্বিতীয় জ্যোতিটি প্রথম ও তৃতীয় জ্যোতির তুলনায় স্পষ্টতর, অর্থাৎ এর গুরুত্ব ওই দুটির তুলনায় অপেক্ষাকৃত বেশি। প্রথম ও তৃতীয় জ্যোতিগুলি লঘু বলে ওগুলোকে বলা হয় লঘু জ্যোতি। দ্বিতীয় জ্যোতিটির গুরুত্ব পূর্ণ ও লঘুর মধ্যবর্তী, তাই এর নাম অর্ধজ্যোতি। ভালো করে শুনলে বোঝা যাবে যে প্রত্যেক পর্বের মধ্যেও একটি লঘুতর জ্যোতি আছে, তাকে বলা হয় উপজ্যোতি। এই উদ্ধৃত কবিতাংশটিতে প্রতিটি জ্যোতির দ্বারা বিভক্ত করে আমরা এইভাবে দেখাতে পারি। জ্যোতি বিভাগের দ্বারা ছন্দ বিভাগগুলিকে বিভিন্ন নাম দেওয়া হয়।
পূর্ণ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ছন্দ বিভাগকে বলা হয় ভার্স অর্থাৎ পংক্তি। অর্থ জ্যোতি দ্বারা বিভক্ত ছন্দ বিভাগের নাম পদ বা ক্লজ। এবং লঘু জ্যোতির দ্বারা যে বিভাগ তাকে বলা হয় পর্ব অর্থাৎ ফুট। এবং উপজ্যোতি বিভাগের নাম সাবফুট বা উপপর্ব। এই ছন্দ বিভাগগুলির নামানুসারে জ্যোতিগুলির পরিচয়সূচক আরেকটি নামও দেওয়া যেতে পারে, যেমন পূর্ণ জ্যোতিকে পংক্তিজ্যোতি, অর্ধ জ্যোতিকে পদজ্যোতি, লঘু জ্যোতিকে পর্বজ্যোতি, উপজ্যোতিকে উপপর্বজ্যোতি এবং অনুজ্যোতিকে দলজ্যোতি নামে অভিহিত করা যায়। আমাদের এই উদাহরণটিতে আছে দুটি পংক্তি, প্রতি পংক্তিতে আছে দুই পদ, প্রতি পদে আছে দুই পর্ব। প্রতি পংক্তিরই শেষ পর্ব অপূর্ণ। বাংলা ছন্দে অধিকাংশ স্থলেই শেষ পর্ব অপূর্ণ থাকে। মনে রাখতে হবে, ছন্দের পংক্তি ও লিখিত ছত্র এক নয়, একই পংক্তিকে একাধিক ছত্রে সাজানো সম্ভব। এবার আমরা আসব ছন্দ গঠনের উপকরণের পরবর্তী অংশতে, চরণ। আমরা চরণ কাকে বলবো? আরম্ভের পর অথবা কোনো পূর্ণ জ্যোতির পর থেকে পরবর্তী পূর্ণ জ্যোতি পর্যন্ত ধ্বনি প্রবাহকে বলা হয় চরণ। বাংলা কবিতায় জ্যোতি দ্বারা বিভক্ত একাধিক পর্ব নিয়ে একটি চরণ হয়। বস্তুত কবিতার চরণ হল কয়েকটি পর্বের সমষ্টি। চরণকে পংক্তি বলা ঠিক নয়, এতে বিভ্রান্তি দেখা দিতে পারে। কেননা পংক্তি শব্দের অর্থ সারি বা লাইন। কবিতার একটি চরণ একটিমাত্র পংক্তি বা সারিতে বিন্যস্ত নাও হতে পারে। একটি চরণকে ভেঙে একাধিক পংক্তিতে সাজানো যায় ইচ্ছে করলেই। সুতরাং কবিতার চরণকে পংক্তি বলা যুক্তিযুক্ত নয়। সাধারণত চরণের শেষ পর্বটি থাকে খণ্ডিত। একটি চরণে কটি পর্ব থাকবে তার কোনো নির্দিষ্ট বিধান নেই, তবে কমের পক্ষে দুটি পর্ব থাকে এবং ঊর্ধ্বপক্ষে 6টি বা 7টি পর্যন্ত পর্ব পাওয়া যায়, যদিও সাধারণত 5টির বেশি পর্বের ব্যবহার হয় না। এবার আমরা কয়েকটি বিভিন্ন পর্বের চরণের উদাহরণ জেনে নিই। যতীন্দ্রনাথ সেনগুপ্তের এই লাইন কটি: ফাগুন মাস জাগায় ভুল, লাগাই চাষ পটল মূল, ধানের শীষ আলোর পর, পাতায় তার পাতার ঘর, ফুলের থর ফলের ভর, মলয়ে বায় দোদুল দোল। এটি একটি দ্বিপার্বিক চরণ। বা রবীন্দ্রনাথের এই লাইন কটি: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এখানে দুটি পংক্তির প্রত্যেকটির শেষেই পূর্ণ জ্যোতি রয়েছে। সুতরাং পংক্তিদ্বয়ের প্রত্যেকটি এক একটি চরণ, তাছাড়া প্রত্যেক চরণে দুটি করে পর্ব রয়েছে। এবার আমরা ত্রিপার্বিক চরণের উদাহরণে যাই। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলিম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি চরণ 3টি করে পর্ব নিয়ে তৈরি এবং শেষ পর্বটি অপূর্ণ। আরও একটি উদাহরণ দিই। অবকাশ ঘোরতর অল্প, অতএব কবে লিখি গল্প, সময়টা বিনা কাজে ন্যস্ত, তা নিয়েই সর্বদা ব্যস্ত। এখানেও দেখুন প্রতি চরণে 3টি করে পর্ব রয়েছে। এবার আমরা আসি চতুষ্পার্বিক চরণে। আমরা যদি এই উদাহরণ দিই: কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তানে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি চরণে 4টি করে পর্ব রয়েছে। আরও একটি চতুষ্পার্বিক চরণের উদাহরণ দিই।
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এখানে দেখুন প্রতিটি চরণে 4টি করে ভাগ আছে, 3টি পূর্ণ পর্ব এবং একটি অপূর্ণ পর্ব। আমরা আসব স্তবকের কথায়। স্ট্যাঞ্জা অর্থাৎ স্তবক কবিতায় 2 বা ততোধিক চরণ সুশৃঙ্খলভাবে একত্র সন্নিবিষ্ট হয়ে যে ছন্দ গ্রন্থি রচনা করে তাকে বলে স্তবক। ইংরেজি কবিতায় চরণের সংখ্যা অনুসারে নানা শ্রেণীর স্তবক লক্ষ্য করা যায়, যেমন কাপলেট 2 চরণের স্তবক, ট্রিপলেট 3 চরণের স্তবক বা কোয়াট্রেন অর্থাৎ 4 চরণের স্তবক। বৈদিক ছন্দে দ্বিপদা, ত্রিপদা, চতুষ্পদা ইত্যাদি স্তবকের প্রচলন অনেক পূর্ব থেকেই ছিল। বাংলা কবিতায়ও চরণের সংখ্যা ও মিল পদ্ধতি অনুসারে নানা রকম স্তবক গঠনের রীতি দেখা যায়। 2 চরণের স্তবক, 3 চরণের স্তবক, 4 চরণের স্তবক, 5 চরণের স্তবক, 6, 7, 8, 9 এবং 10 চরণের স্তবক। আমরা বিভিন্ন সংখ্যার চরণের স্তবকগুলির উদাহরণগুলি একটু দেখে নিই। প্রথমেই 2 চরণের স্তবক। আমরা এই কবিতাটিতে দেখি, জড় নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। কিংবা সুকান্ত ভট্টাচার্যেরই অন্য একটি কবিতার লাইন, যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। এবার আসি 3 চরণের স্তবকের উদাহরণে। সুকান্ত ভট্টাচার্যের এই কয়েকটি লাইন, আমি সৈনিক হাঁটি যুগ থেকে যুগান্তরে, প্রভাতী আলোয় অনেক ক্লান্ত দিনের পরে, অজ্ঞাত এক প্রাণীর ঝড়ে। এটি 3 চরণের স্তবক। এবার আসি 4 চরণের স্তবকের কথায়। কালিদাস রায়ের এই সুপরিচিত লাইন কটি, বর্ষা সাথী আমার ছাতি, আজকে তুমি নাই, যাচ্ছে ফাটি বুকের ছাতি তোমার শোকে ভাই, মাথার পরে বাদল ঝরে, তার বেশি মোর চোখেই পড়ে, অশ্রুধারা তোমার তরে, কোথায় তোমায় পাই। কিংবা নজরুলের এই লাইন কটি, বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে, সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান, খাদু দাদু নাকু হবেন নাক ড্যাঙা ড্যাং ড্যাং। 5 চরণের স্তবকের উদাহরণে আসি। হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন ধাঁধার আধার বাঁধা কারায়, পথ চাওয়া তার কাঁদে তারায় তারায়, আর কি পুবের পথের দেখা পাবে, উদাস পথিক ভাবে। 6 চরণের স্তবক। কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, রয়েছে দ্বীপ নাছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো, বিরহানলে প্রদীপ খানি জালো। 7 চরণের স্তবক। আরও কত ব্যথা দেবে ব্যথাদাতা বন্ধু মোর, কালের বেলায় জীবন নিশাজে হতেছে ভোর, মরণ অরুণ মেলিতেছে আঁখি, ডাকে দূরে দূরে অজানিত পাখি, অনিদ্র শের সেখানে রাখিয়া ঝরেছে নয়ন এলোর, এখনো সমান ঘটে অপমান বন্ধু মোর। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কয়েকটি লাইন দিয়ে উদাহরণ দিলাম 7 চরণের স্তবকের। 8 চরণের স্তবক। বহুদিন হল কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়,
এলে তুমি ঘন বরষায়, আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নব ঘন বিপুল মন্দ্রে, আমার পরাণে যে গান বাজাবে, সে গান তোমার করসায়, আজি জলে ভরা বরষায়। কিংবা যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করোনা পাখা। এবার ৯ চরণের স্তবক। পান্থ তুমি পান্থ জনের সখাহে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারই গান গাওয়া। চাই না সেজন পিছন পানি ফিরে, বায় না তরি কেবল তীরে তীরে, তুফান তারে ডাকে অকুল নীরে, যার পরাণে লাগলো তোমার হাওয়া, পথে চলাই সেই তো তোমার পাওয়া। এবার ১০ চরণের স্তবকের উদাহরণ। তার জলচুরিটির স্বপন দেখে অলস হাওয়ায় দিঘির জল, তার আলতা পরা পায়ের লোভে কৃষ্ণচূড়া ঝরায় দল, করমচা ডাল আঁচল ধরে, ভোমরা তারে পাগল করে, মাছরাঙা চায় শিকার ভুলে কুহরে পিক অনর্গল, তার গঙ্গাজলি ডোরের ডোরা বুকে আঁকে দিঘির জল। সত্যেন্দ্রনাথ দত্তের কিশোরী কবিতার এই অংশটিতে আমরা ১০ চরণের স্তবকের উদাহরণ পাই। কিংবা আমরা রবীন্দ্রনাথের এই কবিতার এই অংশটি যদি বলি, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির ৫ বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়, কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্দুকে, টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। এটি ১০ চরণের স্তবকের উদাহরণ। এবার আমরা জানব পর্বাঙ্গ বা উপপর্ব বা বিট কাকে বলে। বাংলা ছন্দে পর্বের অন্তর্গত বিভিন্ন অক্ষরের উচ্চারণে কণ্ঠস্বরের যে উত্থান পতন ঘটে, তাকে ভিত্তি করে পর্বকে কখনো ২টি আবার কখনো ৩টি অঙ্গে ভাগ করা হয়। এরূপ প্রত্যেক অঙ্গের নাম পর্বাঙ্গ বা উপপর্ব বা বিট। এক কথায় পর্বাঙ্গ হল পর্বের সূক্ষ্মতর বিভাগ। এই পর্বাঙ্গ সম্পর্কে কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে। প্রথমত, প্রত্যেক পর্বে পর্বাঙ্গের সংখ্যা ২-এর কম ও ৩-এর বেশি হতে পারে না। দ্বিতীয়ত, পর্ব মধ্যে পর্বাঙ্গগুলি হয় পরস্পর সমান মাপের, না হয় এগুলি ক্রমশ হ্রস্বতর অথবা ক্রমশ দীর্ঘতর মাপে সাজানো থাকে। তৃতীয়ত, পর্বাঙ্গের মাঝখানে কণ্ঠস্বরের আর কোনো উত্থান পতন ঘটে না। আমরা এই লাইনটিতে তির্যক দাঁড়ি চিহ্ন দিয়ে পর্ব বিভাগ ও তারকা চিহ্ন দিয়ে পর্বাঙ্গ বিভাগ দেখাতে পারি। এখানে দেখুন এই যে লাইন কটি, সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে। এখানে প্রতি পর্বে ২টি করে পর্বাঙ্গ আছে এবং পর্বাঙ্গগুলি ক্রমশ হ্রস্বতর মাপে সাজানো আছে। এইবার একটু বিশদে একটি বিষয় নিয়ে বলব। পর্ব কি বা খণ্ডপর্ব কি তা আমরা জেনেছি। এবার আমরা জানব অতি পর্ব বা আড়ি কি। আবৃত্তির ক্ষেত্রে এই অতি পর্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরণের শেষে যেমন অপূর্ণ বা খণ্ড পর্ব থাকে, তেমনি কোনো কোনো কবিতায় চরণের আদিতেও খণ্ড পর্ব থাকতে পারে।
তাকেই আমরা অতিপর্ব বলি। অতিপর্বের মাত্রা সংখ্যা সাধারণত 2 হয়, তবে 3 বা 4ও হতে পারে। খণ্ড পর্বের সঙ্গে এর একটা মৌলিক পার্থক্য রয়েছে। খণ্ড পর্বগুলি রূপকল্প বা প্যাটার্নের অন্তর্ভুক্ত। এর দ্বারা চরণের পূর্ণতা সাধিত হয়। একে বাদ দিলে ছন্দের মূল কাঠামোই ভেঙে পড়ে। কিন্তু চরণের গঠনে অতিপর্বের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। এটি রূপকল্প বা ছন্দ কাঠামোর অন্তর্ভুক্ত নয়। এর গুরুত্ব শুধু অর্থের প্রয়োজনে। তাই কবিতা পাঠকালে অতিপর্বকে বাদ দিলেও ছন্দে কোনো ত্রুটি ঘটে না। অতিপর্বের সংজ্ঞা আমরা এইভাবেও দিতে পারি: কোনো ছন্দ পংক্তির পূর্বে স্থাপিত অর্থবহ দ্বিমাত্রক শব্দ, যাতে কোনো প্রস্বর থাকে না, তাকেই বলে অতিপর্ব। অতিপর্ব সাধারণত স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত রীতির ছন্দেই প্রযুক্ত হয়। অক্ষরবৃত্তে এর প্রয়োগ খুবই কম। স্বরবৃত্ত বা দলবৃত্ত রীতির উদাহরণ হল: আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক, আমি জ্বালাব না আধারে দেশে সুসভ্যতার আলোক। এখানে 2টি পংক্তিরই সূচনায় আমি শব্দ অতিপর্ব। এতে কোনো প্রস্বর নেই। প্রস্বর আছে মূল ছন্দ পংক্তির শুরুতে। এই অতিপর্ব বাক্যের অর্থবোধের সহায়ক। অতিপর্বগুলিতে প্রস্বর থাকে না বলে একটু হালকাভাবে উচ্চারিত হয়। বক্তব্যের সঙ্গে তার যোগ থাকলেও ছন্দের মাত্রা হিসেবের মধ্যে পড়ে না। ছন্দের মধ্যে একটা তরঙ্গায়িত ভঙ্গির সৃষ্টি করে অতিপর্ব। যেমন: যদি খোকা না হয়ে আমি হতেম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। এই অংশের যদি, আমি, তবে, আমি, তুমি প্রভৃতি এই শব্দগুচ্ছগুলো অতিপর্ব হিসেবে ব্যবহৃত হয়ে বক্তব্যকে যেমন স্পষ্ট করেছে, তেমনি একটি তরঙ্গ ভঙ্গিও তৈরি হয়েছে। পংক্তির পূর্বে স্থাপিত অতিপর্বকে আমরা বলতে পারি আদ্য অতিপর্ব। কুমুদ রঞ্জন মল্লিকের কবিতার এই কয়েকটি পংক্তি: এসব গোটায় বাগান আলো করা ফুল, অনিমেষ পথ চাওয়া, এসো খরনিদাঘের হৃদয়ে জোড়ানো সজল মলয় হাওয়া, তুমি সাগরের সে সীমা হে, তুমি ধুধু মাঠে শ্যামলিয়া হে, তুমি দুঃখের প্রবাসে বুকের সে গান বহুদিন ভুলে যাওয়া। এখানে দেখুন, এই যে এসো, পরের লাইনে এসো, তারপরে তুমি, তার পরের লাইনে তুমি, এবং তারপরের লাইনেও তুমি, এই শব্দগুলি অতিপর্ব। এবং এই অতিপর্বের সঠিক ব্যবহার করেই এই কবিতার আবৃত্তি রূপ নির্মাণ করতে হবে। আরেকটি উদাহরণে যাই। কালিদাস রায়ের আগমনী কবিতার এই লাইন কটি: আজি নবনী হৃদয়া এসমা অভয়া, মণিমঞ্জুষা করে, প্রাণে হরষ বরসে সরস করিয়া, বঙ্গে বরস পরে, এসো শারদ গগন মগন করিয়া, শচী জোছনার বাণী, গিরি বনু প্রান্তরে হরিত অরুণ, ঘন তরুণিমা দানে, এসো প্রকটিয়া তারাপুঞ্জ, গুঞ্জনে ভরি কুঞ্জ, কলকুজনে মুখরে নমেরু কুলায়, রঞ্জিয়া জলধরে। এখানে আজি, প্রাণে, এসো, গিরি, এসো, কল, এই যে শব্দগুলি এখানে অতিপর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়াও আমরা আমাদের পরিচিত কবিতায় অতিপর্বের অজস্র ব্যবহার পাই। যেমন নজরুল ইসলামের বাসন্তী কবিতার এই লাইন: কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে, শিমুলের হিমুলে বনে,
পলাশের গেলাস দোলা, কাননের রংমহলা, ডালিমের ডাল তোলা, লালিমার আলিঙ্গনে। এখানে কোহেলের এলো ওই, মকরের, শিমুলের, পলাশের, কাননের, ডালিমের, লালিমার এই শব্দগুলি মূল পর্বের বাইরে, এগুলি অতি পর্ব। কিংবা ধরুন সুনির্মল বসুর এই কবিতার অংশটি, ওরে ওই হাসলো আকাশ, ওরে ওই হাসলো আকাশ, আসলো আবার আলোর জোয়ার, চকিতে সূর্যি মামা ভাঙলো তেড়ে মেঘের খোঁয়ার, শরতের চাউনিখানি জ্বলল উষায় গগন কোনায়, বাতাসের দিক বিদিকে আনন্দে ওই বার্তা শোনায়। শেফালি ফুটলো আবার, শেফালি ফুটলো আবার, ছুটলো আবার গন্ধমদির, পাপিয়ারে গান জেগেছে কণ্ঠ ছাপি সোনেরে বধির। এখানে দেখুন, ওরে ওই, চকিতে, শরতের, বাতাসে, শেফালি, পাপিয়া, এই সমস্ত শব্দগুলি অতি পর্ব। এবার আর দু একটি উদাহরণ দিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দৌরানির ছেলে কবিতার এই লাইন কটি, কেন বা কিসের জন্য বাঁচা, এ বাঁচার কি তাৎপর্য বল, যদি ওই নৌকো গেছে ফেঁসে, খোলে তার ঢুকছে তোড়ে জল, টেনে তার কিছুই তো লাভ নেই, জেনেছিস যখন ফলাফল। কিংবা রামচন্দ্র পালের পলাশবাড়ি কবিতার এই অংশটি, চলো যাই পলাশবাড়ি, রাঙাপথ ডাকছে দূরে, যেখানে পলাশ ফোটে মাদলের মাতাল সরে, ফোটে ফুল পলাশ ফোটে, ওঠে রোদ আবির রাঙা, যেতে চাও পলাশবাড়ি, বাড়িটার চাও ঠিকানা। এখানে চলো যাই রাঙা পথ, যেখানে মাদলের ফোটে ফুল, ওঠে রোদ, যেতে চাও বাড়িটার, এই সমস্ত শব্দগুলি অতি পর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অতি পর্ব কিন্তু পংক্তির মধ্যেও স্থাপিত হতে পারে। এরকম পর্ব মধ্যস্থ অতিপর্বকে বলা হয় আভ্যন্তর অতিপর্ব। আমরা এই উদাহরণটি দিতে পারি, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। এখানে এই দ্বিতীয় লাইনের এই হৃদয় শব্দটি অতিপর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। বা আর অন্য একটি লাইন রবীন্দ্রনাথের কবিতায়, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এখানেও এই তা সে শব্দটি অতিপর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার আমরা অত্যন্ত সুপরিচিত কবিতা বিদ্রোহীর বিভিন্ন পংক্তিতেই এই অতিপর্বের প্রয়োগ দেখি। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল। বা আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চড়িরে কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীত পল্লী বালার আঁচর কাচরি নিচোর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বে হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনী গান গাওয়া, আমি আকুল নিরাঘাতে আসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণের ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। এইখানে এই আমি শব্দটি অধিপর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং পর্বের মাঝেও আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, লাইনের মাঝে আর আমি শব্দটি বা আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুড়ির কনকন, এখানে তার শব্দটি অতিপর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিংবা রবীন্দ্রনাথের আর কয়েকটি লাইন, যদি দেখি ঘন ঘোর মেঘোদয় দূর শানের কোণে আকাশে, যদি বিদ্যুতে ফণি জ্বালাময় তার উদ্যত ফণা বিকাশে, আমি ফিরিব না করি মিছা ভয়, আমি করিব নীরবে তরণ সেই মহাবর্ষার রাঙা জল, ওগো মরণ হিমোরে মরণ।
এখানে যদি, দূর, পরের লাইনে তার, তারপরের লাইনে আমি, তারপরে ওগো, এই শব্দগুলি আভ্যন্তর অধিপর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার কালিদাস রায়ের এই কবিতার অংশটিতে আমরা আভ্যন্তর অতিপর্বের অনেকগুলি উদাহরণ দেখতে পাই। আর নাহিকো রাতে জাগে কুসুম পাতে, ওই প্রাচীর সিঁথির পরে সিঁদুর ভাতে, পাখি কুলায় জাগে দেয় পালক নাড়া, আঁখি অরুণ রাগে তাই জাগিল তারা, তারা মধুর গাহে ঘুম ভাঙাতে চাহে, তারা জাগায় জাগিয়া বনি সকল সাথী। এখানে আর, জাগে, ওই, পাখি, দেয়, আঁখি, তাই, তারা, ঘুম, তারা, এই শব্দগুলি অতি পর্বের উদাহরণ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আবার এই ছন্দ শিখুন সহজে শীর্ষক আলোচনায় বিভিন্ন রকম ছন্দের মধ্যে ঢুকব এবং বিভিন্ন উদাহরণ দিয়ে ছন্দ বিষয়টিকে প্রাঞ্জল করার চেষ্টা করব। আশা করি এই পর্বের মতো আগামীতেও আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং কোনো রকম পরামর্শ দিলে তা আমাদের আগামী পর্বগুলিতে সহায়ক হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।